জাতীয় সনদ তৈরিতে ৩১ জুলাইয়ের মধ্যে যৌক্তিক পর্যায়ে আসতে চায় কমিশন। চলতি সপ্তাহে সংলাপে বড় ধরনের অগ্রগতির আশা আলী রিয়াজের। আলোচনা চলছে মৌলিক ৩ বিষয়ে। ভোটের মার্কা শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি। শেখ হাসিনা আমলে বিতর্কিত ৩ নির্বাচন নিয়ে চলছে তদন্ত, দোষীদের আইনের আওতায় আনার তাগিদ। প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআর আন্দোলন পরবর্তীতে রূপ নেয় সরকার বিরোধী ষড়যন্ত্রে, দাবি উপদেষ্টার। ২ বিভাগ করতে এখন আর আপত্তি নেই কর্মীদের। এবং বানের পানি নামতে ভেসে উঠছে ক্ষত চিহ্ন ফেনীর ফুলগাজী পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬ স্থানে ভাঙন, এখনও ডুবে আছে নিচু এলাকা, চরম ভোগান্তিতে বাসিন্দারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। জাতীয় সনদ তৈরিতে যে কোনো প্রক্রিয়ায় ৩১ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় আসতে চায় ঐকমত্য কমিশন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ১২তম দিনের আলোচনার শুরুতে একথা জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মৌলিক বিষয়ে ঐকমত্যের মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, চলতি সপ্তাহে ৩ দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে কমিশন। আর এই সপ্তাহে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন কমিশন সহ সভাপতি। আজকের আলোচনা সূচিতে ৩টি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারি। আশা করছি খুব শীঘ্রই সকালের দিকেই যদি আমরা দুটো বিষয় দ্রুত নিষ্পত্তি করতে পারি, তাহলে তৃতীয় বিষয়টাতে আমরা আলোচনা করতে পারবো। তো সেদিক থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের ৩০শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়, বড়জোর আমরা ৩১ তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা, এবং জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের যে দায়িত্ব আছে, সে দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, এখন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ, সেটি আজকে ১২তম দিনের মতন চলছে। ভিতরে আলাপ আলোচনা চলছে। এই মুহূর্তে যে জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের যে মতামত, সেগুলো আসলে যে উপস্থাপন করছে। যদি আরও একবার জানিয়ে রাখতে চাই, আজকে মূলত যে 3টি বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তার মধ্যে একটি হলো যে প্রধান বিচারপতি নিয়োগ, অন্যদিকে জরুরি অবস্থা জারি এবং যে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা এবং যে প্রধান উপদেষ্টার যে নিয়োগের বিষয়টি নিয়ে। তো এখন দিনের শুরুর দিকে, অর্থাৎ যে প্রথম ভাগে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান বিচারপতির নিয়োগ এবং যে জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিষয়ে তারা আলাপ আলোচনা করতে চায় এবং যেন যৌক্তিক একটি পর্যায়ে যেন পৌঁছতে চায়, সেটি আসলে যে কমিশনের প্রত্যাশা। একটি বিষয় যদি জানাতে চাই যে আজকে যে 3টি বিষয় আজকে যে টেবিলে উঠানো হয়েছে, সেই 3টি বিষয় কিন্তু যে এর আগে বিভিন্ন সময় কিন্তু যে আলাপ আলোচনা হয়েছিল, কিন্তু যেহেতু এই বিষয়গুলোতে এর আগে কোনো একটি যে সুনির্দিষ্ট জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি বা সবগুলো দল একমত হতে পারেনি, তো সেই কারণেই কিন্তু যে আজকে এই 3টি বিষয় আবারও আলোচনায় ওঠানো হয়েছে। এবং যে অধ্যাপক আলী রিয়াজ, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি যেটি জানিয়েছেন যে তারা প্রথম ভাগে, দিনের প্রথম ভাগে জরুরি অবস্থা জারি এবং যে প্রধান বিচারপতির নিয়োগ বিষয়গুলোতে নিয়ে যে একটি জায়গাতে তারা পৌঁছাতে চান, তা এরপরে দিনের শেষ ভাগে তত্ত্বাবধায়ক সরকার এবং যে প্রধান উপদেষ্টার নিয়োগ সংক্রান্ত বিষয়ে তারা আলাপ আলোচনা করতে চান। তো মূলত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি প্রত্যাশা করছেন যে এই সপ্তাহে আলোচনার মধ্যে বড় ধরনের একটি অগ্রগতি হবে এবং তারা 30শে জুলাই বা বড়জোর 31শে জুলাইয়ের মধ্যে তারা একটি যে জাতীয় সনদ সেটি প্রণয়ন করতে চান এবং একটি যৌক্তিক জায়গাতে পৌঁছতে চান। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ঐকমত্য কমিশনের বৈঠকের খবর জানছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে। ভোটের প্রতীক তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সকাল 10:30টার দিকে নির্বাচন ভবনে আসেন 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি দলটি বৈঠকে বসে। গেল সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে
প্রতীকের তফসিলে শাপলা ছাড়া 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠায়। 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য 17 এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠক করে ইসির সঙ্গে। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে। সকাল 11:15টার দিকে নির্বাচন কমিশনে আসে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আসেন যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরও 5 জন প্রতিনিধি আসেন এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা বৈঠক করছেন। এখনও পর্যন্ত বৈঠকটি চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি, যেহেতু তারা তাদের প্রতীক শাপলা চেয়ে 22 জুন তারা আবেদন করেছিল রাজনৈতিক দল নিবন্ধনের কারণে, এবং ইতিমধ্যে গত সপ্তাহে বৃহস্পতিবার নির্বাচন কমিশন স্টাফ জানিয়ে দিয়েছিল যে এই প্রতীকটি তারা সংরক্ষণ করছে না এবং তাদের যে প্রতীক সংরক্ষণের যে তালিকা তৈরি করছে সেখানে এই প্রতীকটি রাখছে না শাপলা, যার কারণে এটির এক নিন্দাও জানিয়েছিল এনসিপি। তবে আজকে তারা এরই মধ্যেই আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করার জন্য এসেছে এবং সাক্ষাতের জন্য, এবং তাদের এই বিষয়টি নিয়েই মূলত তাদের আলোচনা হবে যে কমিশন কেন সেটি সংরক্ষণ করতে পারবে না বা এখানে আইনি ভিত্তি কি আছে সেটি নিয়েও তারা আলোচনা করছেন বলে জানা গেছে। এবং এর আগে 17 এপ্রিল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য তারাও এই শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল নির্বাচন কমিশনের কাছে। তো এখন দুইটি দল যেহেতু শাপলা প্রতীক চাইছে, এর মধ্যেই আইনি ব্যাখ্যা দিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা এটি দিতে পারবে না। আসলে বৈঠক শেষ হলেই জানতে পারবো তারা কি দাবি করছেন এবং কমিশন আসলে কি বক্তব্য জানিয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। বিগত 3টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 3 মাসের মধ্যে সব নির্বাচন নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুপারিশ দিতে বলা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, অনিয়মের কোন পর্যায়ে পর্যন্ত এই কমিটি তদন্ত করবে তা সুস্পষ্ট নয়। আওয়ামী লীগ আমলের 3 নির্বাচনে অনিয়ম করা ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি নির্দোষ কেউ যেন অপরাধী না হয় তা সতর্কভাবে দৃষ্টি রাখার আহ্বান জানান তারা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। কিছুটা কেন্দ্র আক্রান্ত হয়েছে। নির্বাচন 2018 একটু স্বস্তিদায়ক মনে হয়েছে। 2014 সালের 10ম, 2018 সালের একাদশ ও 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত। 10ম জাতীয় নির্বাচনকে বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বলা হয়। একাদশ সংসদ নির্বাচনে রাতেই ভোট হয়ে গিয়েছিল বলে অভিযোগ আছে, আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বলা হয় ডামি নির্বাচন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই 3টি নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিদের বিচার করা সহ নির্বাচনগুলো নিয়ে তদন্ত করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে এক মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার 26 জুন বিগত 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ তদন্তে হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিটি করেছে। কমিটিতে সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও নির্বাচন বিশেষজ্ঞ রাখা হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট সকল পক্ষের দায় পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ তাদের প্রতিবেদনে তুলে ধরবেন। এই ধরনের কমিটি যখন হবে তখন এটা কোন আইনের অধীনে কাজ করবে, সে আইনটা কি? রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ বলেন, সংশ্লিষ্ট সকলের পাশাপাশি সকল রাজনৈতিক দলের দায়ও মূল্যায়ন করতে হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে। আইনেরও কিছু লুপহোলস আছে, খালি তো আপনার সদিচ্ছার উপরে ছেড়ে দিলে হবে না। কেন বিরোধী দল এত ব্যাপক হারে বয়কট করলো? এইরকম ব্যাপক হারে বিশ্বে কোথাও আছে কিনা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত? এটা আমার জানা নাই। তিনি বলেন, সাবেক সিইসিদের বয়ান এই কমিটির শোনা উচিত। দায়িত্ব পালনের ব্যর্থতা বের করতে হবে। যেখানে নির্বাচন কমিশনের সামনে কি অপশন ছিল, যে আপনার এই যে গভর্নমেন্টের অর্ডার ভায়োলেট করার, তার কাছে কোনো অপশন ছিল কি না,
সেই অপশনগুলো সে কাজে না লাগাইতে পারলো না। নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খান বলেছেন, নির্বাচন আয়োজনে যুক্ত কোন পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত তদন্ত হবে তা নিয়ে কিছু বলা নেই। তারা কি শুধুমাত্র নির্বাচন কমিশন এবং কমিশনে যারা বসে আছে তাদের বিচার করবে? প্রিজাইডিং অফিসার বলি, রিটার্নিং অফিসার বলি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা দেখে যায় তাদের কথা বলি, সবাইকে কি বিচারের আওতায় আনবো? আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে কমিটিকে সঠিকভাবে তদন্ত করার আহ্বান জানান এই নির্বাচন পর্যবেক্ষক। বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে আবারও হারাবে ভোটের স্বচ্ছতা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই সঙ্গে আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 2 জুলাই আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে গত 19 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল 2। এই মামলায় মোট আসামি 30 জন, যাদের মধ্যে 26 জনই পলাতক। আজ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার দিন ধার্য রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। এর মধ্যে 4 জন আসামিকে বিচারকের সামনে হাজির করা হয়েছে। এই মামলায় মোট আসামির সংখ্যা হচ্ছে 30 জন, এর মধ্যে 26 জনই পলাতক রয়েছেন এবং 26 জন পলাতকদের মধ্যে যিনি রয়েছেন প্রধান অভিযুক্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর, তিনি যেমন রয়েছেন এবং একই সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার ছিলেন তিনিও কিন্তু পলাতক রয়েছেন। মোট 26 জন আসামি পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারের জন্য গত তারিখেই আদালত নির্দেশ দিয়েছিলেন এবং পত্রিকায় হাজিরের জন্য বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছিল এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে হাজির হওয়ার জন্য। তারা এখন পর্যন্ত হাজির হননি। আজকে মামলার শুনানির পরে পরবর্তী প্রক্রিয়া নির্ধারিত হবে যে হয়তো তাদেরকে পলাতক দেখিয়েই তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করে মামলার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এই হচ্ছে রংপুরের আবু সাইদ হত্যা মামলার তথ্য। আর যেটি বলে রাখি যে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় আজকে 8 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 8 জনের মধ্যে 16, এই মামলায় মোট আসামির সংখ্যা 16 জন, এর মধ্যে 8 জনকে হাজির করা হয়েছে, 8 জন পলাতক রয়েছেন এবং এই মামলাটি স্পর্শকাতর হিসেবেই ট্রাইব্যুনাল শুরু থেকেই গুরুত্ব দিয়েই তদন্ত করেছে এবং তদন্তে যেটি পাওয়া গেছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন যেটি বলছেন যে 5 আগস্ট সরকার পতনের ঠিক শেষ মুহূর্তে এসে এই আশুলিয়া থানার সামনে 5 জনকে গুলি করে হত্যার পর তাদের লাশ প্রিজন ভ্যানে তোলা হয় এবং একজনকে আহত অবস্থায় প্রিজন ভ্যানে তোলা হয়। একজন তখনও জীবিত ছিলেন। এই মোট 6 জনকেই পাশের একটি বাইক থেকে পেট্রোল নিয়ে এসে আগুন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এই মামলায় 16 জনকে অভিযুক্ত করা হয়েছে, এর মধ্যে 8 জন গ্রেফতার আছেন। এখন এই বিষয়ে আজকেও শুনানি হবে এবং মামলার পরবর্তী প্রক্রিয়া নির্ধারিত হবে যে আসলে কি আদেশ দিচ্ছেন সেটি কিছুক্ষণের মধ্যে জানা যাবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত বছর এই দিনে প্রথমবারের মতো বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সারা দেশে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংগঠনটি। বৈঠক শেষে পরদিন অর্থাৎ 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে জুলাইয়ের এই দিনে সরকারের তরফে শুরু হয়ে গেছে মামলা হামলা। সংস্কারের দাবির সঙ্গে প্রতিবাদের ক্ষোভ তখন শিক্ষার্থীদের কণ্ঠে, যাতে সায় দিয়ে মাঠে নামতে শুরু করে গোটা দেশের ছাত্র সমাজ, যাদের মধ্যে অনেকে সরকারি চাকরির প্রত্যাশা থেকে নয় বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের মশাল ধরতেই সামিল হয়েছেন জুলাই মিছিলে। 13 জুলাই সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে অনলাইন এবং অফলাইনে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরদিন 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি দেওয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, মামলা দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে সরকার। একই দিন দুপুরে কোটা আন্দোলনের ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। দাবি আদায় না হলে বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বিচারাধীন বিষয়ে সরকারের কিছুই করার নেই। কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে, তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, সে অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থার সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বারংবার তাদের দাবি মেনে নেয়ার তাগিদ দিলেও তাতে কর্ণপাত করেনি হাসিনা সরকার। গত কয়েকদিনের মতো এদিনও সংসদে জরুরি অধিবেশন ডেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানায় শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। টাকা পয়সা নাই যে বাসা ভাড়া করে যায় থাকবো, বাতি নাই, নাই, আস্থা নাই। উপহারের ঘর যেন গলার কাটা। গৃহহীনরা থাকার জায়গা পেলেও মেলেনি পানি, বিদ্যুৎ ও রাস্তা। জামালপুরে হাসিনা আমলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বেশিরভাগই এখন তালাবদ্ধ। প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরে আন্দোলন শুরু হয়েছিল। এক পর্যায়ে তা সরকার বিরোধী ষড়যন্ত্রের রূপ নেয় বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আহরণের অগ্রগতি নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাজস্ব আদায় ব্যাহত করে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করাই ছিল আন্দোলনের উদ্দেশ্য। এনবিআর কর্মকর্তারা আস্থা হারিয়েছেন মন্তব্য করে উপদেষ্টা বলেন, এখন কাজের মধ্য দিয়েই আস্থার প্রমাণ দিতে হবে তাদের। জানান, এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম থাকবে না, এর বদলে হবে নীতি ও বাস্তবায়ন বিভাগ। ফাউজুল কবির খান আরও বলেন, দুই বিভাগ করতে এখন আর আপত্তি নেই কর্মীদের। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনীতি ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। ক্যাডারের যে দাবি যে শুধুমাত্র দুটি ক্যাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। এই যে এই দুই প্রতিষ্ঠানে প্রশাসন ক্যাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে সব লোক আমাদের হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন ক্যাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। ফুলগাজী পরশুরাম উপজেলায় পানি নামতে শুরু করলেও এখনই কমেনি দুর্ভোগ। সকালে জেনাপাল্লী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার পরশুরাম উপজেলায় 19টি, ফুলগাজী উপজেলায় 17টি স্থান সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে মোট 36টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। তবে রোদ ওঠায় বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জেলার সদর উপজেলা, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে লোকালয়ে এখনও পানি রয়েছে। দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষত চিহ্ন। দুর্গতদের ত্রাণ সরবরাহে কাজ করছে সেনাবাহিনী। 4 দিনের মধ্যে মনে করেন আমাদের ধান, চাউল, বিছনাপত্র বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আর গরুর ক্ষেত চলে গেছে, গরু আর বাঁচাবার মতো সুযোগ নাই। আবার মুড়ি নদী এখন বর্তমানে ইন্ডিয়ার পানি চাইলে আবার আমাদের এদিকে সবাই বাঁচব। পুকুরের মাছ আপনার জাল আসান্দি যাই আছে সব চলে গেছে। আচ্ছা 5টা দিন মানে বাচ্চা দিকে যেতে পারি নাই।
এই মুহূর্তে ফেনীর ফুলগাজী উপজেলায় আছেন সহকর্মী আতিয়ার সজল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এখন এই মুহূর্তে রয়েছি ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধোপাপাড়া নামক স্থানে রয়েছে ধনিগুন্ডায়। এই জায়গাটিতে একটি বাঁধের কাছাকাছি জায়গায় দিয়ে বাঁধ ভেঙেছে। আপনারা জানেন যে পরশুরামের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে কিন্তু 19টি জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে। এর মধ্যে এই ইউনিয়নটা চিথলিয়াতে প্রায় 6টি জায়গায় ভেঙেছে এবং এই ভাঙনের ফলে পানির যে ক্ষিপ্রতা, পানির যে গতি ছিল সেটি আপনারা যারা দেখেছে এর ভয়াবহতা কতটুকু তারাই তেমন বুঝতে পারবে। আর এখন যে আলামত আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে কোনো এখান থেকে টর্নেডো বয়ে গিয়েছে। আস্তে আস্তে বড় গাছ পানির স্রোতে বাঁধ ভেঙে যেভাবে ভেঙে চলে গিয়েছে সেটি আপনারা যদি দেখেন তখন বোঝা যাচ্ছে যে কত ভয়াবহতা এবং কত ক্ষিপ্র ছিল পানির গতি। এবং পানির এই গতিতে বাঁধের যেখানে ভেঙেছে এই বাঁধের প্রায় 36টা স্থানে ভেঙেছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। সেসব বাঁধের তীরবর্তী জায়গা থেকে পানি কতটা ক্ষিপ্র গতিতে গিয়েছে এই দৃশ্য দেখলে আসলে সহজে অনুমেয় যে তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই বাঁধের আশেপাশে যে সকল ঘর ছিল, যারা বাসিন্দা ছিল, তারা মূলত প্রথম দফায় এই ক্ষতির মুখে পড়েছেন। এমন অনেক ঘর পড়ে গিয়েছে, অনেক ঘরের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। পুকুরের মাছ, রাস্তাঘাট থেকে শুরু করে ব্যাপক ক্ষতি। দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, অনেকের রাস্তার অস্তিত্ব নেই। অনেক গাছ এমনভাবে বড় বড় গাছকে এখানে শুয়ে দিয়েছে এবং এসবের উপর দিয়ে কিন্তু কয়েক ফুট 7-8 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে আশেপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরগুলো বাসিন্দারা এখনও ঘরে তারা দেখে নিজেদের ঘর দেখে নিজেরাই শিহরিত হয়ে উঠছে। তাদের ঘর লণ্ডভণ্ড অবস্থায়, তাদের ঘরের সমস্ত মালামাল, অনেকের ঘর রয়েছে শুধু অস্তিত্ব নয়, মাটির পর্যন্ত রয়েছে, বাকি সব নিয়ে গিয়েছে। কথাই রয়েছে যে চোর ডাকাতে নিলে হয়তো ঘরের বেড়াটা পর্যন্ত থাকে। তবে এইরকম নদী ভাঙন বা এই তুফানে বা যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অনেকের ঘড়িঘর সে ভিটে বাড়িটা পর্যন্ত পানিতে ভাসিয়ে নিয়ে গিয়েছে। এ সকল ক্ষতিগ্রস্তরা চাচ্ছেন যে তারা প্রতি বছর যারা এভাবে ক্ষতিগ্রস্ত হন আর যেন ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত না হয়। এই যে বাঁধ ভাঙার যে সমস্যা, তার জন্য স্থায়ীভাবে একটা সমাধান সরকার করে দেন। এই ছিল আমার কাছে ফেনীর নদী ভাঙা এবং বন্যার সবশেষ। ঘর এখন হতদরিদ্র মানুষের গলার কাটা। ঘর দেওয়ার আগে নানা প্রতিশ্রুতির ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন তারা। শুধু ঘর ছাড়া মেলেনি পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট। জামালপুর পৌরসভার নাওভাঙাচরে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত উপহারের ঘরে বেশিরভাগই থাকছেন না সুবিধাভোগীরা। তবে স্থানীয় প্রশাসনের দাবি খতিয়ে দেখা হচ্ছে অনিয়ম, এরপর নেওয়া হবে ব্যবস্থা। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2020 সালে জামালপুর পৌর এলাকার পাথালিয়ার নাওভাঙা চরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয় 2,70,000 টাকা। প্রকল্পের আওতায় 180টি ঘর নির্মাণ করা হয়। তবে প্রকল্প ঘুরে দেখা যায় বেশিরভাগ ঘর তালাবদ্ধ। যারা বসবাস করছেন তাদের জন্য নেই যাতায়াতের রাস্তা। প্রায় 2 কিলোমিটার নদের চরের কাদামাটি পেরিয়ে সেখানে যেতে হচ্ছে। বিদ্যুৎ ও পানি সংকটের কারণে প্রতিনিয়ত লেগেই আছে দুর্ভোগ। এমনকি শাকসবজি চাষ ও হাঁস মুরগি পালনের কোনো জায়গাও রাখা হয়নি। মালিক আমি আজ দেখি নাই, বাতি নাই, নাই আস্থা নাই। কলগুলান মনে করেন চাপারে কষ্ট, যে মুরব্বীরা চাপবার পারে না। এরকম টাকা পয়সা নাই যে বাসা ভাড়া করে যায় থাকবো। পানির সমস্যা, রাস্তার সমস্যা, রাত করে আমরা যে একটু বাইরে বাইরে পোলাপান খেলাধুলা করি, আমরা দূরে কোনো যাবো এরা কাজের জন্য খাম্বাই দিছে শিখে, কিন্তু বাতি দেয় নাই। বাতি মনে করেন বলছে যে দিব, এখন পর্যন্ত দেয় নাই। অনেক কিছু অনুদান পাবেন, মুখ পাবেন, তুমুক পাবেন, মনে করি সুযোগ করে দিব, ওখানে কোনো কিছু করতে দিতে দেয় না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন তদন্ত করে এ ব্যাপারে নেওয়া হবে ব্যবস্থা। যারা এখানে ক্রাইটেরিয়া মেনটেন না করে এতদিন ধরে থাকছেন বা ঘর পেয়েও যারা থাকছেন না, এই 2 শ্রেণীকে আইডেন্টিফাই করে বাছাই করে আমরা প্রয়োজনে পুনরায় আবার তাদের নামে বরাদ্দ করে দিব। পানি বিদ্যুতের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে যে গিয়ে ব্যক্তির নামে নামজারি থাকতে হবে এবং মিটার থাকতে হবে। আমরা এই জায়গাগুলো আইডেন্টিফাই করে দেখছি। 3 একর 40% জমির ওপর এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 5 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। একের পর এক যান্ত্রিক ত্রুটিতে পড়ছে বাংলাদেশ বিমানের বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। আস্থা আর নিরাপত্তার আশঙ্কা তৈরি করছে যাত্রীদের। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পরও বোয়িং থেকে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ বিমান।
বিশেষজ্ঞদের মত, নিয়মিত পরীক্ষার পাশাপাশি পাইলট ও ক্রুদের কাছ থেকে পাওয়া নোটগুলোর সমাধান করা হয় কিনা তা খতিয়ে দেখতে হবে। আর বিমানের সাবেক কর্মকর্তারা বলছেন, শাস্তির নজির না থাকায় দায়িত্বে গাফিলতির পুনরাবৃত্তি ঘটছে সংস্থাটিতে। প্রতিবেদনটি আমরা পরে দেখব। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন পিরোজপুরে। এই মুহূর্তে কথা বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সরাসরি যাচ্ছে সেখানে। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য, বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে দেব। ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি। জুলাই গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন, আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে। ভারতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ লাগিয়ে বাংলাদেশে পাঠানো কিংবা আটক করা হচ্ছে। এ ঘটনা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে চলছে ধরপাকড়। রাজধানী দিল্লির বাংলা ভাষাভাষী এলাকা বলে পরিচিত বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাও দেশটির গণমাধ্যম জুড়ে জায়গা পাচ্ছে। শুধু তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, জনগণনার নথিতে কেউ বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে দাবি করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চলতি বাদল অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেছিলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এবার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী। এদিকে উড়িষ্যা রাজ্যে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে প্রায় 350 ব্যক্তিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন। এই ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরে। গেল কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় কথা বলা বহু ভারতীয় নাগরিককেও বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। সিরিজ ঘুরে দাঁড়ানোর মিশনে দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবুলাই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রথম ম্যাচে লজ্জার হারে সমালোচনায় বিধ্বস্ত বাংলাদেশ। বোলিংয়ে প্রথম 10 ওভারে করতে হবে নিয়ন্ত্রিত বোলিং। অন্যদিকে ম্যাচে জয় তুলে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চায় লঙ্কানরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় সনদ তৈরিতে 31 জুলাইয়ের মধ্যে যৌক্তিক পর্যায়ে আসতে চায় কমিশন। চলতি সপ্তাহে সংলাপে বড় ধরনের অগ্রগতির আশা আলী রিয়াজের। আলোচনা চলছে মৌলিক 3 বিষয়ে। ভোটের মার্কা শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি। শেখ হাসিনা আমলে বিতর্কিত 3 নির্বাচন নিয়ে চলছে তদন্ত। দোষীদের আইনের আওতায় আনার তাগিদ। এবং প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআর আন্দোলন পরবর্তীতে রূপ নেয় সরকার বিরোধী ষড়যন্ত্রে, দাবি উপদেষ্টার। 2 বিভাগ করতে এখন আর আপত্তি নেই কর্মীদের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।